গল্প বাবরি চুলওয়ালা। পর্ব ১৬। লেখা মিশু মনি। বাড়ির উৎসবমুখর পরিবেশ দেখে এটাকে বিয়েবাড়ি থেকে কোনো অংশে কম বলা যাবে না। গ্রামের বাড়ি থেকে দাদু ভাই, বড় চাচা, মেজো চাচা এসেছেন। সঙ্গে এসেছে চাচাতো ভাইয়েরাও। এদিকে আপা দুলাভাইরা তো আছেই। পুরো বাড়িতে হই হুল্লোড়, হাসাহাসি আর মায়ের হাতের খাবারের ঘ্রাণ মিলেমিশে একাকার। আমি আজকে নিজের রুম থেকে খুব একটা বের হব না ভেবেছি। তবে আমি বের না হলে কি হবে, তারা সবাই একে একে আমার রুমে এসে হাসি তামাশা করে যাচ্ছে। কখনো বা বাবার রুমে মুরব্বিরা সবাই মিলে আলোচনা সভা বসে, তখন মেয়েরা এসে আমার রুমে ভিড় করে। কি আশ্চর্য, বাসায় কি আর কোনো রুম নেই নাকি? সন্ধ্যার পরপরই বাবা আমাকে নিচে ডাকলেন। আমি বুঝতে পারছি না এখনই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত কিনা। বড় আপাকে ডেকে জিজ্ঞেস করলাম, এখন কি শাড়ি পরে আসব? আপা হেসে বলল, না না, এমনিই আয়। নিচে যেতেই দেখি কি সব কাগজপত্র নিয়ে সবাই বসে আছে। সবার মাঝখানে বাবরি চুলওয়ালাও আছে। তার মাথাটা নিচু করা। আমি গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কেন যেন লজ্জা লজ্জা লাগছে। কাগজপত্র দেখে ক্ষণিকের জন্য মনে হলো, আজকেই বিয়ে পড়াবে নাকি। পরক্ষণেই সেখানে কোনো কাজীকে খুঁজে না পেয়ে নিশ্চিত হলাম আজকে বিয়ে নয়। বাবা ঘোষণা দিলেন, তার অনুপস্থিতিতে তার কোম্পানির চেয়ারম্যান হবে মীরা। আমি আকাশ থেকে পড়লাম। সঙ্গে সঙ্গে বলে উঠলাম, আমি কেন? সবাই আমার দিকে তাকালো। বাবার মুখে ফুটে উঠল হাসি। মিষ্টি হেসে বললেন, আমি না থাকলে আমার ব্যবসার হাল তোকেই ধরতে হবে মা। আমাকে কেন আব্বু? আয় এখানে। বাবা আমাকে কাছে টেনে নিয়ে বোঝাতে লাগলেন। আমিই সবচেয়ে যোগ্য উত্তরসূরি। আমি চাইলে ভবিষ্যতে এটা আমার স্বামী সন্তানদের নামে করে দিতে পারব। বাবা তার ব্যক্তিগত সম্পত্তি থেকে আমাদের ৩ বোনের প্রাপ্যও বুঝিয়ে দিলেন। আমি বারবার বলতে লাগলাম, আজকেই কেন এসব করতে হবে? বাবা নির্দ্বিধায় উত্তর দিলেন, এটা করার জন্য আজকের মতো সুন্দর দিন আর আসবে না। সব আয়োজন শেষে নিজের রুমে চলে এলাম। আয়নার সম্মুখে দাঁড়িয়ে আমার হাত পা রীতিমতো কাঁপছিল। সাজগোজ করার সাহসই রইল না। আজ থেকে আমি অন্য একজনের বাগদত্তা। আমার জীবনের সমস্ত সমীকরণ পাল্টে যাবে আজকের পর থেকে। ভাবতেই কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। অনেকক্ষণ সময় নিয়ে সাজগোজ শেষ করলাম। দুরু দুরু বুক কাঁপছে। মেজো আপার সহায়তায় শাড়ি পরলাম। অথচ ভেবেছিলাম আমার অনেক সাহস। এইটুকুতেই কেমন কোমল লতার মতো নুয়ে যাচ্ছি। বসার ঘরে ছোটখাটো আয়োজন। সবাই সেখানে উপস্থিত। সবার সম্মুখে আমাকে আর বাবরি চুলওয়ালাকে পাশাপাশি বসিয়ে দেয়া হলো। আমি এবার থরথর করে কাঁপতে লাগলাম। বাবরি চুল ফিসফিস করে বলল, নার্ভাস মনে হচ্ছে? হুম। এত ভয়ের কিছু নেই। আমি আছি তো। আপনাকেই তো ভয়। হাহা, কেন? বিয়ে তো একবারই করব। এইটুকু নার্ভাস হব না? তা ঠিক। আমাকে ভয় কেন? পাছে যদি আপনার কোনো ভয়ঙ্কর চেহারা বেরিয়ে আসে। অত টেনশন হচ্ছে। আমার আগের কোনো বউ আছে কিনা এরকম? ঠিক তা নয়। আগের বউ যে নেই সেটা আমি নিশ্চিত। ভাবছি, আবার একই চেহারার আড়ালে দ্বিতীয় কোনো রূপ থাকতে পারে কিনা। ও মা! এত দ্বিধা নিয়ে বিয়ে করছেন কেন মিস মীরা? সবাই চাচ্ছে তাই। সবাই চাচ্ছে বলে বিয়ে করতে হবে? এখানেই মীরা চুপ। সবার ওপর এতটুকু আস্থা নেই? আপনার বাবা কি খোঁজ খবর না নিয়েই বিয়ে দিচ্ছে? তা আছে। তো? আমি চোখ তুলে তার দিকে তাকালাম। সে কাউকে ভ্রুক্ষেপ না করে আমাদের মাঝখানে পড়ে থাকা আমার একটা হাতের ওপর হাত রেখে বলল, ভরসা রাখুন। বিয়েটা শুধু কাগজে কলমে হয় না, বিয়েটা হয় মনেরও। মন থেকে না চাইলে করার দরকার নেই। এমন সময় বাবা বললেন, মীরা, মুঞ্জির তোমরা সামনে চলে এসো। আমি হাতটা ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলাম। সে ছাড়ল না। সে আমার হাতটা ধরে থাকা অবস্থাতেই উঠে দাঁড়ালো। বাধ্য হয়েই তার সঙ্গে উঠে পড়লাম আমিও। আমাদের এখনো বিয়েও হয়নি। এই ভরা মজলিসে আমরা হাত ধরে সবার সামনে দাঁড়িয়ে আছি। ভেবেই আমার লজ্জায় মরে যাবার দশা। কোথায় যে মুখ লুকাবো বুঝতে পারছি না আমি।
মাথাটা নিচু করতে করতে থুতনির সঙ্গে লাগিয়ে ফেললাম। সে আমার হাত ধরেই সম্মুখে এগিয়ে গেল। সবার সামনে দাঁড়িয়ে তারপর ছেড়ে দিল হাত। আমি এতক্ষণে নিজেকে সামলে নেয়ার ফুরসত পেয়ে বড় বড় করে কয়েকটা শ্বাস নিলাম। বাবা সবার উদ্দেশ্যে বললেন, মাশাল্লাহ, ওদেরকে একসঙ্গে অনেক সুন্দর মানিয়েছে না? সবাই মাশাল্লাহ বলো। সবার সম্মতি সূচক মন্তব্য কানে আসলো। কেউ কেউ ফোনের ক্যামেরায় আমাদের ছবি তুলতে আরম্ভ করে দিল। কেউ আবার আমাদের সঙ্গে দাঁড়িয়ে গ্রুপ ছবি তুলতে লাগলো। আমি লজ্জায় এতটাই মাথা নিচু করে আছি যে কোনোদিকেই তাকানোর শক্তি পাচ্ছি না। অবশেষে এলো সেই প্রতীক্ষিত মুহূর্ত। বাবরি চুলওয়ালা আগে থেকেই গুছিয়ে রাখা ভীষণ সুন্দর একটা বক্তব্য রাখল। আবেগের ঠেলায় আমি এতটাই আপ্লুত যে তার কথার কোনোটাই আমার মাথায় ঢুকল না। শুধু এতটুকু বুঝতে পারলাম, সে আমাদের পরিবারের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞ। এরপর সবার কাছে সম্মতি চাইল আমাকে আংটি পরিয়ে দেয়ার। সবাই সম্মতি প্রদান করলে সে পুনরায় আমার হাতটা তুলে নিল নিজের হাতে। আমি যন্ত্রের মতো তার দিকে তাকিয়ে রইলাম। ফোনের ক্যামেরায় ঘন ঘন ক্লিক করার সাউন্ড ছাড়া আর কোনো শব্দ নেই। পুরো আসর হঠাৎ করেই কেমন নিস্তব্ধতা নেমে এসেছে। সে পরম যত্ন নিয়ে আমার অনামিকা আঙুলে ডায়মন্ডের সেই রিং খানা পরিয়ে দিল। মুহূর্তেই নিস্তব্ধতা ডিঙিয়ে তুখোর হাততালিতে ভরে উঠল চারপাশ। আমি বোধহয় গলে পড়ে যাব তার গায়ে। নিছক মনের জোরে কোনোমতো হেলে পড়া খুঁটির মতো দাঁড়িয়ে আছি। সবাই কাছে এসে আমাদের মাথায়, গায়ে হাত বুলিয়ে দিতে লাগল। ভিড় পেয়ে নিজেকে বাঁচিয়ে আমি দৌড়ে রুমে চলে এলাম। দরজা বন্ধ করে লাফ দিলাম বিছানায়। আমার জীবনের সবচেয়ে উত্তেজনাম মুহূর্ত পার করে আসলাম আমি। উফাফ, মনে হচ্ছে হার্টবিট ফেটে বেরিয়ে আসবে। প্রতিটা মেয়েরই কি এমন হয়? বিয়ের দিকে যতই সময় অগ্রসর হচ্ছে, আমি যেন তার আপন হতে গিয়ে আরো বেশি করে আমার থেকে পর হয়ে যাচ্ছি। নিজেকেই চিনতে পারি না আজকাল। এ কেমন দহন! এ কেমন অন্তর্জ্বালা! এমন ছটফটানি নিয়ে কি টিকে থাকা যায়? কতক্ষণ স্থির চোখে সিলিংয়ের দিকে চেয়ে রইলাম আমি। আবারও নিচতলায় আমার ডাক পড়ল। মেজো আপা আসলো আমাকে নিতে। জানতে চাইলাম, কেন? নিচে গিয়ে হবেটা কি? বোকা মেয়ে, বিয়ের দিনক্ষণ পাকা হচ্ছে। তোকে যেতে হবে। আমি ধীর পায়ে নিচে নেমে আসি। সবার নজর আমার দিকে। মুহূর্তেই যেন আমি সবার ভিআইপি গেস্টে পরিণত হয়েছি। আপাকে বললাম, সবাই এমন ভ্যাবলার মতো আমার দিকে তাকিয়ে আছে কেন? আপা হেসে বলল, কারণ তুই আজকে মেইন ক্যারেক্টার। আর বাবরিচুল? সে আবার কে? আমি এতক্ষণ পর খানিকটা মুচকি হাসলাম। আমি আসার পূর্বেই তারিখ পাকা করার আলোচনা শেষ। এবার সবাই উঠে ডাইনিংয়ে চলে গেল। বসার ঘরে তেমন কেউ নেই। ডাইনিং টেবিলে পুরুষরা সবাই একসাথে খেতে বসল। আপা আমাকে সোফায় বসিয়ে দিলেন। এমন সময় মা এসে বললেন, আগামী শুক্রবার ডেট ঠিক হয়েছে। ও, ও কি? আলহামদুলিল্লাহ বল। শুক্রবারে বলবো। মেজো আপা হেসে উঠল। মা বললেন, পাগলি মেয়ে আমার। শোন, তুই এখানে থাক। সবাই যদিও বলবে ওদের সঙ্গে খাওয়ার জন্য। দরকার নেই ওখানে বসার। আমরা সবাই পরে একসঙ্গে বসব। আমি যাই। মা প্রায় ছুটে রান্নাঘরে গেলেন। মেজো আপা আমাকে একটা ধাক্কা দিয়ে বললেন, শুক্রবারে আলহামদুলিল্লাহ বলবি তাই না রে? তো, বিয়ের ডেট শুনে কোনো মেয়ে কি আলহামদুলিল্লাহ পড়ে? কি জানি। মা বলতে বলছে যখন, হয়তো মেয়েরাও বলে। ওটা মুরুব্বিরা বলে। আর বিয়ের পাত্রী বলবে একবারই, বিয়ের দিন। এখন বল আমাকে কেমন দেখাচ্ছে? রাজকন্যার মতো লাগতেছে আমার মিষ্টি বোনটাকে। রাজকন্যা? রানী নয়? রানী কেন লাগবে? রানীর মতো লাগবে তো বিয়ের পর। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমার স্বামী তো রাজা না। কিভাবে লাগবে? আপু আমার কানের কাছে এসে বলল, প্রত্যেক স্ত্রীর কাছে তার স্বামী একজন রাজা। আমি বাঁকা ঠোঁটে হেসে বললাম, বললেই হলো। রানীর মতো ট্রিট না করলে আমি রাজা বলবো কেন? সেটা বিয়ের দিন থেকেই টের পাবেন। শুধু রানী না, একেবারে মহারানী করে রাখবে। আর আপনার যে সুপুরুষ জামাই, কপাল ভালো না হলে কেউ এমন জামাই পায়?
আমি আবারও ঠোঁট বাঁকা করে ভেঙচি কেটে বললাম, দেখা যাবে। তোমাদের পছন্দ, আমার কি? কিছু হলে আমি তোমাদের দোষ দিব। এহ, খালি আমাদের পছন্দ? নিজের বুঝি পছন্দ না? হাত ধরে সবার সামনে গিয়ে দাঁড়াচ্ছে। আবার বলে তোমাদের পছন্দ। আমি হাত ধরি নাই, ও ধরছে। যা বলার ওকে বল। সেজন্যই তো বললাম, সুপুরুষ জামাই। আপা হাসতে লাগলো। আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছি। এমন ভাব করছি যেন এই বিয়েতে আমার কোনো মতই ছিল না। শুধুমাত্র পরিবারের চাপে পড়ে। কিছুক্ষণ পর বড় আপা মিষ্টি নিয়ে এলো। আমাকে বলল, নে খা। তোকে সবাই এত ভালোবাসে কেন মীরা? তোমরাই জানো। আব্বা তোকে চেয়ারম্যান বানিয়ে দিল। আমাদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। আমাদেরকে আরেকটু পড়াশোনা করতে দিলে আজকে কি আমরা চেয়ারম্যান হতে পারতাম না? আমি বিরক্তির সুরে বললাম, ওটা বাবার অনুপস্থিতিতে। বাবা যখন থাকবে না, তখনকার সময়ের কথা। যখনকার সময়ই হোক। তোকেই তো ওই পদটা দিল। আর কাউকে দিল না। তোরা এমন হিংসে করছিস কেন? চেয়ারম্যান হলে আমি পুরো কোম্পানি বিক্রি করে খাবো নাকি? সব আগের মতোই থাকবে। বাবার উচিত ছিল একজন কাউকে দায়িত্ব দেয়া, যে তারপরে হাল ধরবে। তার মনে হয়েছে মীরা এটা পারবে। আর সবচেয়ে বড় কথা, মীরার সঙ্গে মুঞ্জির আছে। মুঞ্জির এখন থেকেই সবকিছু বুঝে শুনে নিচ্ছে। কাজেই চেয়ারম্যান হলেও মুঞ্জির আর মীরা একসঙ্গে মিলে কোম্পানি চালাতে পারবে। তোদের কি মুঞ্জির আছে? দুই বোন আমার দিকে হা করে তাকিয়ে আছে। বড় আপা বলল, না নাই। দেখ রে মেজো, বিয়ে হওয়ার আগেই আমার মুঞ্জির করে পাগল। বিয়ে হলে কি করবে এরা? ভাব একবার। আমি খানিকটা মেজাজ দেখিয়ে বললাম, তোর মিষ্টি তুই খা। তোরা এমন কেন? আমার ভালো তোদের সহ্য হয় না। গটগট করে ডাইনিং স্পেসে এসে বাবাকে বললাম, আব্বু, তোমার চেয়ারম্যান পদ আমার লাগবে না। তুমি ওটা তোমার বড় মেয়েকে বানাও। আর হ্যাঁ, আমার কোনো জায়গা জমিও লাগবে না। আমার ভাগের সবকিছু তুমি ওদের সবাইকে ভাগ করে দাও। পারলে আমার জামাইকেও বের করে দাও। তোমার গুণধর দুই বড় জামাইকে নিয়ে কোম্পানি চালাও। আমরা দুইজন যেদিকে ইচ্ছে চলে যাব। সবাই আশ্চর্য হয়ে খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছে। বড় চাচা বললেন, মীরার মেজাজ খারাপ করলো কে রে? আমি আর কোনো কিছু শোনার অপেক্ষায় না থেকে সোজা বাসার বাইরে বেরিয়ে এলাম। অর্গানজা শাড়ি একটা বিশ্রী জিনিস। সামলাতে হিমশিম খাচ্ছি। মাথাটা একদম আগুন হয়ে যাচ্ছে। সমস্ত রাগ এখন গিয়ে শাড়ির ওপর পড়ছে। বাড়ির পিছন দিকে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মনে হলো, এভাবে সবার সামনে আবোলতাবোল বলাটা আমার মোটেও উচিত হয়নি। মীরা তো বদলে গেছে। না, মীরা একটুও বদলায়নি। এখনো আগের সেই গাধাই রয়ে গেছে। কি করে পারলাম ওসব বলতে? ভেবেছিলাম এরপর থেকে যা বলবো, ভেবেচিন্তে বলবো। হলো না। ঠিক ঠিক একটা ভুলভাল কাণ্ড ঘটিয়ে বসে আছি। আমার এ জীবনে ভালো মেয়ে হওয়া হবে না। হঠাৎ বাবরি চুলওয়ালার আওয়াজ শুনে চমকে উঠলাম। সে বলল, কি গো, মাথা গরম নাকি খুব? আপনি কেন এখানে এসেছেন? সবাই কি ভাববে? সবাই কি ভাববে সেটা মীরা ভাবে? কি বলতে চাচ্ছেন? সবার সামনে বললেন, আমরা দুজন যেদিকে ইচ্ছে চলে যাব। বাবারে বাবা, অনেক কষ্টে হাসি আটকেছি আমি। বলেই হো হো করে হেসে উঠল বাবরি চুলওয়ালা। আমি বললাম, হাসছেন কেন? এটা কি হাসির মতো কথা? কি করে পারেন আপনি মিস মীরা? আমি অবাক। কেন? পাগল মনে হচ্ছে আমাকে? না। অনেকদিন পরে সেই আগের মীরার ফিল পাচ্ছি। ভালো লাগছে। যান এখান থেকে। ওমা কেন? আমাকে একা থাকতে দিন। সবাই আপনাকে ভেতরে ডাকছে। যাব না। চলুন যেদিকে ইচ্ছে চলে যাই। বলেই মুখ টিপে হাসল। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম। পরক্ষণেই আমারও ভীষণ হাসি পেল। অন্যদিকে মুখ ঘুরিয়ে হেসে ফেললাম আমি। সে বলল, মিস মীরা, আপনাকে একদম হাওয়াই মিঠাইয়ের মতো লাগছে। আমি তাকিয়ে রইলাম। সে আবারও বলল, আমার ভাইয়া ভাবির সঙ্গে ফোনে কথা বলবেন? তারা আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছে। হুম।
একটু পরে বলি, মাথাটা একটু ঠান্ডা হোক। ঠিক আছে। এমন মাথা গরম বউ নিয়ে আমার যে কি হবে? ভয় পেলে বিয়ে করবেন না। না, বিয়ে তো করতেই হবে। হাজার হলেও যেই মেয়ে ফ্যামিলির সবার সামনে বলে, আমার জামাইকেও বের করে দাও। আমরা যেদিকে ইচ্ছে চলে যাই। হা হা হা। তার হাসি দেখে আমার গা জ্বলে যাওয়ার কথা। অথচ অদ্ভুত ব্যাপার, আমার মোটেও রাগ হচ্ছে না। একদমই না। বরং ভালো লাগছে তার এই হাসিটা দেখতে। সে হাসি ফুরাতেই বলল, আপনি এমনই থাকুন মিস মীরা। আপনাকে আমার এভাবেই সবচেয়ে বেশি ভালো লাগে। থ্যাঙ্কস। আমার বাসা থেকে ভাই, ভাবি, ভাতিজা, ভাতিজি সবাই আসতে চাচ্ছে। আপনাকে দেখার জন্য তাদের তর সইছে না। আসতে বলুন। আমি নিজেই বানভাসি। তাদেরকে কিভাবে বলি আসতে? আপনি কি এখনো বুঝতে পারছেন না আপনি আমাদের পরিবারেরই একজন? এখনো এতটা অস্বস্তি বোধ করলে কিভাবে হবে? সবাইকে আসতে বলুন। আমার বিয়েতে আমার শ্বশুরবাড়ির কেউ না থাকলে আমারই তো খারাপ লাগবে। সে স্মিত হেসে বলল, থ্যাংক ইউ মীরা। আঙ্কেল সবাইকে দাওয়াত করেছে। তবুও আমার খুব আনিজি লাগছিল। চিন্তা করবেন না। কারোই অযত্ন হবে না। আমরা আছি তো। মীরা থাকতে আপনার টেনশন নেই। আপনি বাড়ির সবাইকে বলুন চলে আসতে। সবাই মিলে একসঙ্গে বিয়ের আয়োজন করব। বাবরি চুল কয়েক পা এগিয়ে এসে বলল, মীরা, আপনি কি মন থেকে খুশি? হুম। বিশ্বাস হয় না। কিভাবে আপনার মন জয় করব জানা নেই। আপনি কিছু টাস্ক দিলে সুবিধা হতো। মন জয় করার জন্য বাকি জীবন তো পরেই আছে। হয়ে যাবে, সমস্যা নেই। এত সহজে আপনি আমাকে গ্রহণ করছেন। না করে উপায় আছে? বিয়ে যখন ঠিক হয়েই গেছে, এখন কি আমি আপনার সামনে ছুরি ধরে বলবো যে আমাকে টাচ করবেন না? আমাকে জোর করে বিয়ে দিয়েছে? এসব বললে খুশি হবেন? সে হাসতে হাসতে বলল, এটা বলবেন না তাহলে? না। তার মানে টাচ করার পারমিশন আছে? আমি হতভম্ব হয়ে গেলাম। আশ্চর্য লোক একটা। রেগে আগুন হয়ে বললাম, এবার কিন্তু আমি একাই বের হয়ে যাব বলে দিলাম। আপনার সঙ্গে যাব না আমি। একাই যেদিকে ইচ্ছে চলে যাব। সে হেসে বলল, আচ্ছা বাবা সরি। কোথাও যেতে হবে না। আপনি থাকুন এখানে, আমিই যাচ্ছি। সে বাসার ভেতরের দিকে পা বাড়ালো। দূর থেকে বলল, ভাবির নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিচ্ছি। সময় করে কল দিয়েন। সবাই অপেক্ষা করছে আপনার জন্য। আমার চোখের সামনে থেকে যান। সে দুই হাতে মাফচাই ধরনের একটা ভঙ্গি ফুটিয়ে তুলল। আমি মুখ বাঁকা করে ফেললাম। আড়াল হয়ে গেল সে। নিজের শাড়ির দিকে চোখ যেতেই ওর বলা সেই কথাটা মনে পড়ে গেল, আপনাকে হাওয়াই মিঠাইয়ের মতো দেখাচ্ছে। কথাটা মনে পড়তেই হাওয়াই মিঠাইয়ের মতো গলে গেলাম আমি। সারাদিনের সমস্ত আয়োজন শেষে বাড়িটা যেন ঘুমিয়ে পড়ল। রাতের আকাশে উজ্জ্বল চাঁদ, যেন আমার নতুন জীবনের সাক্ষী। আমার হৃদয়টাও অবশেষে শান্ত হয়েছে, কিন্তু উত্তেজনা একেবারে নষ্ট হয়ে যায়নি। আগামী দিনগুলো কিভাবে এগোবে কে জানে। ফোনে টুং করে একটা মেসেজ আসলো। বাবরি চুলওয়ালার। ঘুমিয়ে গেছেন মিস মীরা? মেসেজটা রিপ্লাই না করে ফোনটা রেখে দিলাম। আমার মনটা অসম্ভব রকমের শান্ত। জীবনটাকে হঠাৎ করেই খুব চমৎকার মনে হচ্ছে। খানিকটা ভয়, উত্তেজনা, মায়া আর একরাশ ভালোলাগা আমাকে ঘিরে রেখেছে। এরকম সুন্দর মুহূর্ত কি আর কখনো জীবনে আসবে? আবারও মেসেজের শব্দে আমার ভ্রম ভাঙল। আজকের চাঁদটা একটু বেশিই সুন্দর। আপনার কথা মনে করিয়ে দিচ্ছে। আমি কি উত্তর দিব ভেবে পেলাম না। জানালার পাশে দাঁড়িয়ে চাঁদ দেখছিলাম। তার মেসেজটা পড়ে আরও একবার তাকাই চাঁদের দিকে। সত্যি, এই জ্যোৎস্না ভরা আকাশ আমাদের নতুন এক সম্পর্কের সাক্ষী হয়ে রইল। সকালবেলা নাস্তা সেরে আমার বোন, দুলাভাইরা যে যার বাসার উদ্দেশ্যে বেরিয়ে যায়। রাতে বড় আপা বেশ শক্ত করে জড়িয়ে ধরে সরি বলেছে আমাকে। আপা চলে যাওয়ার সময় আমিও শক্ত করে জড়িয়ে ধরে বললাম, সরি। আপা হাসিমুখে বিদায় নিয়ে চলে গেল। সবাই বেরিয়ে যেতেই বাড়িটা শুনশান লাগে আমার। সবকিছু কেমন দ্রুত হয়ে গেল। ভাবতে ভাবতে আমি অন্যমনস্ক হয়ে পড়ি।
হঠাৎ মনে হচ্ছে সবকিছু বোধহয় একটা স্বপ্নের অংশ ছিল। আমি নিজের হাত তুলে চেয়ে দেখলাম, যেন সেই হাত ধরার অনুভূতি এখনো আমার আঙ্গুলে রয়ে গেছে। একটা গোটা দিন তার সঙ্গে আমার দেখা নেই। না কোনো মেসেজ, না ফোন কল। ভেতরে ভেতরে কেমন বেকুল হয়ে পড়লাম। মনে হচ্ছে সে আমার কতদিনের আপনজন। যেন যুগ যুগ ধরে আমরা একে অপরের সঙ্গে রোজ দেখা করি, রোজ গল্প করি। রাত নামতে নামতে এই বেকুলতা আরো বাড়ল। মন পড়ে আছে অদৃশ্য অপেক্ষার অন্ধকারে। বারবার ভেবে ফেলি, কেন সে এখনো মেসেজ পাঠালো না? মন খারাপ তীব্র থেকে তীব্রতর হয়। হাতগুলো অচেতনভাবে ফোনের দিকে চলে আসে, তারপর হঠাৎ নামিয়ে রাখি। না, কোনো মেসেজ নেই। এই শূন্যতা, এই নিঃশব্দ রাত, সব মিলিয়ে আমার অন্তরকে আরো নিঃসঙ্গ করে তুলছে। হঠাৎ গেট খোলার আওয়াজ শুনে বুকের ভেতরটা ধক করে উঠল। মনের কোণে কোথাও একটা তীব্র প্রত্যাশা, হয়তো সে এসেছে। কিন্তু না, এসেছে বাবা। আমার মন খারাপটা আরো খানিক রসদ পেয়ে তীব্র হলো। এমনই দোলাচলে মুখ গোমরা করে শুয়ে আছি। ঘড়িতে রাত 11টা। আমি কাত হয়ে শুয়ে থাকি, চোখ থেকে অশ্রু গড়িয়ে বালিশে পড়ল। একবার না, বেশ কয়েকবার। কি অদ্ভুত, একটা মানুষের সঙ্গে কথা হয়নি বলে আমি কাঁদছি। কে হয় সে আমার? হঠাৎ ফোনে মেসেজের শব্দ। কলিজাটা ধক করে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল তার নাম। মেসেজটা ওপেন করে দেখি তাতে লেখা, একটু বাইরে আসতে পারবেন? বাসার সামনে অপেক্ষা করছি। আমার কি যে হলো জানি না। ফোনটা হাতে নিয়ে ছুটে নিচে নেমে এলাম। যেন কারো অনুমতির পরোয়া করি না, ঘড়িতে সময় কত দেখার প্রয়োজন নেই। পোশাক পাল্টে নিজেকে পরিপাটি করার তাগিদ নেই। মুহূর্তের মধ্যে দৌড়ে বাসার বাইরে চলে আসি। তাকে দেখে আমার দেহ যেন প্রাণ ফিরে পায়। দূর থেকে এক পলক দেখেই আমি আরামে চোখ বন্ধ করে ফেললাম। এতক্ষণ ধরে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন অবশেষে নিভল। সে নিজেই এগিয়ে আসলো আমার দিকে। জায়গাটায় আলো নেই খুব একটা। দূর হতে একটা আলো এসে পড়েছে রাস্তার ওপর। সে ধীর পায়ে সামনে এসে স্মিত হেসে বলল, মাথা ঠান্ডা হয়েছে? গরম কখন হলো? কাল তো গরম রেখে গিয়েছিলাম। একদিন পরে এসে জিজ্ঞেস করছেন সেটা? সারাদিন এলাকার বাইরে ছিলাম। ব্যস্ততা ছিল কাজের। এত রাতে বাইরে আসতে বললাম যে, কিছু মনে করেননি তো? না। আঙ্কেল আন্টি দেখেছে? জানি না। কেন আসতে বলেছেন? সে মাথা নিচু করে রাখল কয়েক সেকেন্ড। বোধ হয় উত্তরটা ঠিকঠাক সাজানো নেই। মাথা তুলে বলল, দেখতে ইচ্ছে করছিল আপনাকে। স্তব্ধ হয়ে গেলাম। হৃদয়টা দ্রুত ধুকধুক করছে, বুকে মিষ্টি ব্যথা। মনে হলো, এই ছোট্ট কথাটাই আমার পুরো দিন, পুরো রাত, আমার সব ব্যাকুলতা, সব অস্থিরতা এক মুহূর্তে পূর্ণ করে দিয়েছে। আমি অনুভূতি আড়াল করে সাধারণ গলায় বললাম, বাসায় ঢুকলেই পারতেন। আঙ্কেল আন্টির সামনে দিয়ে আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাওয়াটা কঠিন হতো। আমাকে একটা মেসেজ দিলেই ছাদে যেতাম বা নিচে আসতাম। কঠিন হওয়ার কিছু নেই। তাই, হুম, আমি এখন যাই? আরেকটু থাকুন। তার কণ্ঠে উদ্বিগ্নতা। আমার শরীরটা থরথর করে কেঁপে উঠল যেন। এই নির্জন রাতে বাড়ির বাইরে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলছি, এমনটা আমার জীবনে কখনো হওয়ার কথাই ছিল না। আমারও ইচ্ছে করছে তার সঙ্গে বসে গল্প করি। কোনো কথা না হোক, অন্তত চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকুক সে। আড়াল হলেই যেন হৃদয়টা ছিঁড়ে টুকরো হয়ে যাবে। এভাবেই চুপচাপ কতক্ষণ মুখোমুখি দাঁড়িয়ে রইলাম, জানা নেই। একসময় আমি বললাম, যাই এখন? আচ্ছা, যাচ্ছি। সরি, এত রাতে বাইরে আনার জন্য। ইটস ওকে। আমি আর পিছন ফিরে তাকাইনি একটিবারও। যেমন দৌড়ে বের হয়েছিলাম, তেমনি দ্রুত পদে বাসায় ফিরে আসি। বাবা মাকে নিজের রুমে দেখে স্বস্তি পাই। কিন্তু বুকের ভেতর একটা হৃৎপিণ্ড বলে কিছু আছে, সে এত জোরে দৌড়াচ্ছে কেন? ভেবেছিলাম এক পলক দেখা হলেই পরম স্বস্তিতে ঘুম চলে আসবে। কিন্তু না, তাকে দেখে অস্থিরতাটা আরো তীব্র হলো। এখন মন খারাপ হচ্ছে এই ভেবে যে, কেন চলে গেল সে। যদি মুখোমুখি দাঁড়িয়ে একটা জীবন পার করে দিতে পারতাম। ফোনটা বেজে উঠল।
তড়িঘড়ি করে ফোন রিসিভ করে কানে ধরে রাখি। ওপাশ থেকে বাবরি চুলওয়ালার গলা শোনা গেল, হ্যালো মীরা। জি। বলুন। ঘুমাননি? না। রাত জাগলে শরীর খারাপ করবে। করেনি কখনো? রাত জাগার অভ্যাস আছে আপনার? হুম। মাঝে মাঝে জেগে থাকি। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনার সম্পর্কে কত কিছু জানার বাকি মিস মীরা। আমি উত্তর দিলাম, তা তো আমারও। আমি তো আপনার সম্বন্ধে কিছুই জানি না। একদম কিচ্ছু না। এমন অজানা, অচেনা একটা ছেলেকে বিয়ে করতে কেমন লাগছে আপনার? মুখে কোনো উত্তর করলাম না। তবে মনেমনে বললাম, অচেনা কই? শুধু কি তথ্য জানলেই মানুষ চেনা হয়ে যায়? আপনাকে তো আমার ভীষণ চেনা মনে হয়। এই জীবনের সবচেয়ে আপন মানুষ। আপনি আশেপাশে থাকলেই মনে হয় সবকিছু ঠিক আছে। দূরে গেলেই শূন্যতায় মুষড়ে যাই। এটাকে কি কেউ পর বলে? এত কিছু মুখ ফুটে বলতে পারিনি। জানি না কেন। তাকে নিয়ে বুকে জমিয়ে রাখা আবেগগুলোর ছিটেফোঁটাও আমি তাকে বুঝতে দিতে চাই না। এর কারণ কি? তার হৃদয় আমার জন্য বেকুলতা তৈরি করা? হয়তো বা। আমি তাকে আরো ভরকে দিতে বললাম, অচেনা একটা ছেলেকে বিয়ে করছি বলে আমার মাথায় রাজ্যের টেনশন। আপনি কি বোঝেন না? হুম, বুঝি। আস্তে আস্তে চিনিয়ে দিব মীরা। আপনি যতবার মীরা শব্দটা উচ্চারণ করেন, ততবার। ততবার? কিছু না। বলুন। না, তেমন কিছু না। মনে হয় আমি আপনার অনেক পরিচিত। এই কথাটাও আমার মনের কথা নয়। মুখের কথা। মনের কথা হলো, যতবার আপনি আমাকে মীরা বলে সম্বোধন করেন, আমার ভেতর তুমুল উথাল পাথাল করে ওঠে। কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হয়। এই কথাটাও আমি মুখে বলতে পারবো না। মীরা, আপনি আমার ভীষণ চেনা। কিভাবে? কতখানি? কিভাবে তা জানি না। কিন্তু সবসময়ই মনে হয় আপনার সঙ্গেই আমার বিয়ে হবার কথা। আপনি ছাড়া আমার জীবনে আর কেউ আসতেই পারে না। আমি স্তব্ধ হয়ে শুনলাম। মনের ভেতর উথলে ওঠা এক রাজ্য সমান প্রশ্নকে সামলে নিলাম আমি। সে বলল, মনে আছে মীরা, ওই দাদুবাড়িতে দাদির অন্ধকার ঘরে যেদিন আমাদের প্রথম আলাপ হলো? হ্যাঁ। আপনি অন্ধকারে বসেছিলেন। আমি জানতাম না আপনি সেখানে ছিলেন। সে বলল, সেদিন আপনি রুমে ঢোকার সময়ই টের পেয়েছিলাম। সারা শব্দ করিনি। আমি চেয়েছিলাম আপনি রুমে থাকুন। ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই আপনার উপস্থিতি আমার ভালো লাগছিল। এটার কি কোনো ব্যাখ্যা আছে? আপনি তো লোকটা সুবিধার না। না না প্লিজ আমাকে খারাপ ভাববেন না। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি শুধু আপনার উপস্থিতিতে আনন্দ পাচ্ছিলাম। আমার ভালো লাগছিল। অনেকক্ষণ পর যখন ফোনের আলো জ্বালালাম, ভান করলাম যে আপনাকে আমি দেখতে পাইনি। এরপর আপনার সঙ্গে কয়েকটা কথা হলো। আমি সেই দিনের স্মৃতিতে ঢুকে পড়লাম। আহা সেই রাত। সেই দাদুবাড়ি। কত শত আবেগময় স্মৃতি জমে আছে সেখানে। বাবরি চুলওয়ালার মনেও সেই একই অনুভূতি দোল দিয়ে গেছে, জানা ছিল না আমার। বললাম, সেদিনই কি প্রেমে পড়েছিলেন আমার? প্রেমে পড়েছি কিনা জানি না। আপনাকে কখনো সেই চোখে দেখিনি। শুধু জানতাম আপনি আমার বিশেষ কেউ। বিয়েবাড়িতে আপনি আশেপাশে থাকলেই আমার ভালো লাগতো। কিন্তু কখনো আপনাকে ভালোবাসার মতো দুঃসাধ্য কল্পনাও করিনি। আমি খানিকক্ষণ চুপ থেকে বললাম, তাহলে তো বলা যায় আমাকে আপনার ভালোই লাগতো। সেটা আপনি যেই চোখেই দেখুন না কেন। যখন আপনি জানলেন আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন খুশি হননি কেন? সে বিশাল বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এটা তো আকাশ কুসুম কল্পনার মতো। আমার আছেটা কি মীরা? বাবা মা নেই, থাকার মতো জায়গা নেই। ক্যারিয়ার নেই, আয় রোজগার নেই। এলোমেলো ময়লা জামাকাপড় পরে থাকি। লাইফ নিয়ে প্রচণ্ড হতাশ একটা ছেলে আমি। আমি কোন সাহসে বা কিসের ভাবনায় আপনার মতো একটা রাজকন্যাকে বিয়ের সাহস করব বলুন? এটা কি কোনোভাবে যায়? হয়তো দুনিয়ার আর 10টা ছেলে এতে খুশিই হতো। আমি তো সবার মতো নই। আমার বিবেক আমাকে খুশি হতে দেয়নি। নিজেকে মোটেও আপনার যোগ্য ভাবতে পারছিলাম না। সবকিছু কেমন এলোমেলো লাগছিল। এত হতাশা,
এত ট্রমা, মেন্টালি বিধ্বস্ত একটা ছেলের জীবনে আপনার মতো ফুলকে আমি কোথায় রাখতাম? আমি চট করে জিজ্ঞেস করলাম, এখন কোথায় রাখবেন? এখন তো একটু সাহস হয়েছে। আশা করি ফুলকে ফুলের মতোই সাজিয়ে রাখতে পারবো। বাগানটা হয়তো ছোট হবে, তবুও ফুলের একটা বাগান তো হবে। আগে তো এই বাগানটুকুও করার মতো অবস্থা ছিল না। ওহ আচ্ছা। তা, এতদিন পরে কেন মনে হয়েছে মীরাকে বিয়ে করা যায়? বিয়ের প্রসঙ্গে কথা বলা সেই কবেই বন্ধ হয়ে গেছে। আপনার সঙ্গে আমার মাসখানেক দেখাও হয়নি। আপনি হুট করে একদিন এসে কেনই বা বললেন মীরা আমাকে বিয়ে করুন? সে শব্দ করে হাসল। তার হাসির শব্দে তলিয়ে গেল আমার জানার আকাঙ্ক্ষা। মুগ্ধ হয়ে তার হাসির শব্দটা আমি মস্তিষ্কে সেভ করে রাখলাম। যদি মানুষের মাথায় সত্যিই রেকর্ড করার সিস্টেম চালু থাকত, সারা রাত বারবার তার এই হাসির শব্দটাই আমি বাজিয়ে বাজিয়ে শুনতাম। বাবরি চুলওয়ালা বলল, এটা শুক্রবার রাতে বলবো। কেন? কি এমন গোপন কথা যেটা শুক্রবার রাতে বলতে হবে? ওই রাতটা আমাদের জন্য স্পেশাল একটা রাত। কিছু কথা তো ওই রাতের জন্য বাকি রাখতে হবে, তাই না? নয়তো সেদিন বলবোটা কি? আমি লজ্জা পেয়ে চুপ করে রইলাম। পরক্ষণেই বললাম, আচ্ছা, শুক্রবার রাতে কি আমাদেরকে আলাদা কথা বলতে দিবে? নাকি ফোনে কথা বলতে হবে? মানে? মানে, বলছি যে শুক্রবার রাতে আপনি কিভাবে কথা বলবেন? কিভাবে আবার? আপনার মুখের সামনে বসে বসে, আপনার দিকে চেয়ে চেয়ে বলবো। এটাই জিজ্ঞেস করছি। এটা কিভাবে সম্ভব হবে? সে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, মীরা, কেউ কি আপনাকে বলেছে যে বিয়ে পড়ানোর পর মঞ্জিরকে বাসা থেকে বের করে দিব? না তো। তাহলে? আপনি তো আমাকে নিয়ে যাবেন না। আপনিই তো বলেছেন বিয়ের পরে আমাকে বাবার বাসাতেই থাকতে হবে? হ্যাঁ। তো? তো আমি যদি বাবার বাসায় থাকি, আর আপনি আপনার বাসায় বা অফিসে, কিভাবে আমাদের কথা হবে সামনাসামনি? আমার প্রশ্ন শুনে সে বোধহয় খুবই মজা পেল। এমন উচ্চস্বরে হাসি শুরু করে দিল যে ফোনটা কানে ধরে রাখতে পারলাম না। কয়েক ইঞ্চি দূরে সরিয়ে তার হাসি শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলাম। অতঃপর তিনি হাসি সমাপ্ত করলেন। এরপর বলল, মীরা, ওই দিন আমাদের বিয়ের রাত। আমাদের বাসর রাত। সামনাসামনি কথা বলতে দিবে না মানে? আমি আশ্চর্য হয়ে বললাম, শুক্রবার রাতে আমাদের বাসর রাত? আমি তো ভেবেছিলাম এটা কয়েক মাস পরে। ধুর বোকা। আমি শুক্রবার বিয়ে করে কয়েক মাস অপেক্ষা করব বাসর রাতের জন্য? বলেই আবারও উচ্চস্বরে হাসা আরম্ভ করে দিল। আমি খানিকটা বিব্রত হয়ে বললাম, এটা তো আমাকে কেউ বলেনি। আমি শুধু জানি বিয়ে হবে। এতটুকুই। এরপর কি হবে তা তো আমার জানার কথা নয়। যেহেতু কয়েক মাস পরে আপনি আমাকে নিয়ে যাবেন। সে হাসতে হাসতে বলল, উফাফ মীরা, তুমি একটা পাগলি। ছোটখাটো না, বর্ষর ধরনের পাগলি। তুমি একটাবার ভাবলে না, আমি বিয়ে করে কিভাবে সুরসুর করে চলে আসব? তাও তোমাকে ওখানে একা ফেলে? তোমাকে দূরে রেখে আমি একটা দিন পার করতে পারছি না মীরা, আমি সদ্য বিয়ে করা বউকে কিভাবে দূরে সরিয়ে রাখব? লজ্জায়, আনন্দে, ভালো লাগায়, সুখের আবেশে আমি যেন পাগল প্রায় হয়ে যাচ্ছি। শুক্রবার থেকে এই মানুষটা আমার, একদম আমার হয়ে যাবে। আমি কল্পনাতেও ভাবিনি সেই রাতে আমরা মুখোমুখি বসে গল্প করতে পারব। একটিবারের জন্য আমার মনে এই কথাটা ভেসে আসেনি। শুক্রবার রাতে আমাদেরকে নিয়ে আর কেউই মাথা ঘামাবে না। আমরা দুজন নিজেদের মতো করে কথা বলবো, হাসবো, খুনসুটি করব। ভাবতে ভাবতেই আমার হৃদয় ভরে গেল সীমাহীন সুখে। নিশ্চিতভাবে, ওই রাতে আমি এক পলক ঘুমাবো না। নিষ্পলক চোখে শুধু তার দিকে তাকিয়ে থাকব। সে আমাকে যত নির্লজ্জ ভাবুক, তবুও তাকিয়ে থাকব। যেই মানুষটা সবসময় আশেপাশে থাকুক চাইতাম আমি, সে ওই রাতটা সারা রাত আমার পাশে বসে থাকবে। মীরা, হু, তোমাকে এখন থেকে তুমি বলি? আচ্ছা। শুনতে খারাপ লাগছে? না। অসুবিধা নেই। লজ্জায় লাল হয়ে উঠেছি আমি। তার মুখে তুমি শব্দটা শুনতে মিষ্টি লাগছে। অসম্ভব মিষ্টি। সে যদি দিনে একবার আমাকে ডাকে, তুমি বলে, তাতেই আমার দিনটা সুন্দর হয়ে যাবে। বাবরি চুলওয়ালা বলল,
তাহলে ভেবেছিলে আমি কবুল বলার পর মোনাজাত শেষ করে উঠে অফিসে চলে আসব? আমি লজ্জামিশ্রিত কণ্ঠে বললাম, এই আলাপ বাদ দিন প্লিজ। কেন? তোমাকে রেখে আসলে তুমি মন খারাপ করবে না? প্লিজ। প্লিজ এটা বাদ থাকুক। ও ওকে। সে আবারও হেসে উঠল। আমি মন্ত্রমুগ্ধের মতো তার হাসির শব্দ শুনলাম। সে এবার বলল, মীরা, সিরিয়াস কোয়েশ্চন। আমরা শুক্রবার রাতে কোথায় থাকব? আমি জানি না। এই টপিকে আমি আর একটাও শব্দ করব না। এবার সিরিয়াস আলাপ মীরা। আমার তো বাড়ি নাই, ঘর নাই। তোমাকে কোথায় এনে রাখব? একটা বাসা ভাড়া নিয়ে নিব? না। আগে আপনি নিজের সবকিছু গুছিয়ে নিন। আমি এখন কোথাও যাব না। এখানেই থাকব। তোমাদের বাড়িতে আমরা কোন রুমে ঘুমাবো মীরা? দোতলায় তোমার রুমে নাকি নিচতলায় আমাকে থাকতে দেয়া আমার রুমে? আমি লজ্জা পেয়ে ফোন নামিয়ে রাখলাম। সম্মুখে থাকা ড্রেসিং টেবিলের আয়নায় তাকিয়ে দেখি আমার মুখে হাসির বন্যা। চাইলেও মুখ বন্ধ রাখতে পারছি না। অনবরত হাসছি। সে কল কেটে দিয়ে আবারও কল দিল। আমি ফোনটা ইচ্ছে করেই দূরে সরিয়ে রাখলাম। রিসিভ করলাম না। সে পরপর কয়েকবার ফোন দিল। আমি দুষ্টুমির ছলে ধরলাম না কল। রেখে দিলাম সাইলেন্ট মুডে। বালিশে মুখ গুজে আপনমনে হাসছি আর ভাবছি, এত খুশি লাগছে কেন আমার? আনন্দে বোধ হয় পাগল হয়ে যাব আমি। মিনিট 10 পরে বাবা আমার নাম ধরে ডাকতে লাগলেন। আমি বাবার রুমে এসে দেখি খাটের এক কোনায় বাবরি চুল বসে আছে। চমকে উঠে কয়েক পা পিছিয়ে গিয়ে বাবাকে বললাম, হ্যাঁ আব্বু বলো। দেখ, মুঞ্জির পাগলটার কাণ্ড দেখ। এত রাতে হাতে করে টাকা নিয়ে এসেছে তোর শপিংয়ের জন্য। আমি ভ্রু কুঁচকে তার দিকে তাকালাম। শান্তশিষ্ট লক্ষ্মী ছেলের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। কে বলবে একটু আগেই এই ছেলেটা আমাকে রাজ্যের দুষ্টু দুষ্টু কথা বলছিল। বাবা বললেন, মীরার মা, টাকাগুলো মীরাকে একটু দেখাও। কেনাকাটা যা করার তোমরাই তো করবা। দেখো কোনোদিন যাওয়া যায়। তাড়াহুড়ার দরকার নাই। মা আমার হাতে এক বান্ডিল টাকা দিলেন। আমি টাকাগুলো আবার মাকে ফেরত দিয়ে দিলাম। বাবরি চুলওয়ালা বলল, আঙ্কেল আপনারা রেস্ট নিন। আমি তাহলে আসি। মীরা একটু নিচে আসবেন, 1 মিনিট? আমি আর চোখে একবার বাবার দিকে, একবার মায়ের দিকে তাকাই। বাবা বললেন, আচ্ছা যাও। কাল সকালে দেখা হবে। মীরা, গেট বন্ধ করে দিয়ে আয়। আমি রুম থেকে বেরিয়ে এলাম। সেও বের হয়ে এলো আমার সঙ্গে। নিচতলার দিকে এগিয়ে যেতে লাগলাম। সে আমার রুমের দিকে ইশারা করে বলল, এই রুমে নাকি নিচে? চুপ। নিচে এসে দূরত্ব বজায় রেখে আলাদা আলাদা সোফায় বসলাম। বললাম, বাসায় আসবেন বললেন না যে? আসতে তো চাইনি। আপনিই তো নিয়ে আসলেন। আমি আশ্চর্য হয়ে বললাম, আপনি না টাকা দিতে এসেছেন। ওটা তো অজুহাত। টাকাটা আগামীকাল দিব ভেবেছিলাম। আপনি ফোন ধরছেন না দেখে ভাবলাম হয়তো রাগ করেছেন। এজন্য এখনই আসা। আমি দাঁতে দাঁত চেপে বললাম, পাগল আপনি। এত রাতে এভাবে কেউ আসে? রাত তো বেশি হয়নি। এখন বলুন, ফোন ধরছিলেন না কেন? এমনি। রাগ করেছেন? না। তাহলে? এটা বলার জন্য কেউ এত রাতে বাসায় আসে? এরকম আর করবেন না। এখন যান। এক্ষুনি? হুম। আরেকটু বসি। না স্যার। অলরেডি আমার মাথাটা গরম করে দিয়েছেন। দেরি করে গেট বন্ধ করলে আব্বু আম্মু কি না কি ভাবে। সে উঠে দাঁড়ালো। গেটের দিকে এগিয়ে যেতে যেতে বলল, শপিংয়ের টাকাটা কোথায় পেয়েছি জানতে চাইবেন না? না। ওটা আমার জমানো টাকা। ভাবিকে ধার দিয়েছিলাম। ভাবি ফেরত দিয়েছে। ওহ। খুব সামান্য টাকা। কষ্ট করে ম্যানেজ করে নিন। আমার এতটুকু প্রত্যাশা ছিল না। কামিজ পরেই বিয়ের পিঁড়িতে বসতে পারতাম। সে হেসে ফেলল। গেটের কাছে এসে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম আমরা। কেউই কোনো কথা বলছি না। সময় গড়িয়ে যাচ্ছে। বাইরে যতই বলি, এখন যান। ভেতরে ভেতরে চাই, সে আরো খানিকক্ষণ থাকুক। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে সে বাসা থেকে বের হয়ে গেল। আমি গেট ধরে দাঁড়িয়ে আছি।
খানিকটা দূরে গিয়ে হাত নেড়ে বিদায় জানালো আমাকে। আমার ক্ষণিকের জন্য মনে হলো, আমাদের বোধহয় বিয়ে হয়ে গেছে। বিয়ের পর এভাবেই সে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি মুচকি হাসলাম। সে দূরে গিয়ে আবারও দৌড়ে কাছে এসে বলল, ফোন দিলে রিসিভ করবেন। আচ্ছা করব। এখন যান। আজকে যাচ্ছি। আর কয়েকটা দিন। তারপর ধাক্কা দিয়ে বের করে দিলেও যাব না। আমি হেসে ফেললাম। সে কয়েক পা এগোয়, আবার থমকে দাঁড়িয়ে পিছনে তাকায়। আবারও কয়েক পা এগোয়, আবার থমকে দাঁড়ায়। এভাবে কতটা সময় বয়ে গেল। আমি মুখ টিপে হাসতে হাসতে বললাম, এবার যান। আলো ছায়ার মধ্যেই হাঁটতে হাঁটতে আড়াল হয়ে গেল সে। আমি একটা নিঃশ্বাস ফেলে ভাবলাম, জীবন আমাকে এত বেশি করে দিচ্ছে কেন? এত কিছু তো আমি চাইনি। এত প্রেম, এত মায়া। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।